অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এখন নতুন সংকট তৈরি করছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর ৪৭ লাখের বেশি মানুষ মৃত্যুর মুখে পড়ছে। নানা কারণে বাংলাদেশও হুমকিতে রয়েছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এএমআর এমন একটি অবস্থা যখন জীবাণুগুলো নিজেদের ধ্বংস করার জন্য তৈরি চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে প্রাকৃতিকভাবেই প্রতিরোধ গড়ে তোলে। গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের তথ্য অনুযায়ী প্রতি বছর ৪৭ লক্ষের বেশি মৃত্যুর পেছনে এএমআর এর সম্পর্ক রয়েছে। এটি ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ঘাতক ঝুঁকির একটিতে পরিণত হয়েছে। ২০৫০ সালের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে ৭০% বেশি হতে পারে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এইটা দিন দিন প্রকোপটা এত বাড়ছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, আমাদের মতো দেশে যেখানে টেম্পারেচার এই অর্গানিজমগুলোকে বেঁচে থাকতে হেল্প করে, যেখানে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। আমরা যেমন বলে মানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করছি, এইটা এই রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি কাজ করছে আর কি। আমাদের দেশের মতো দেশে যেখানে আপনার প্রেসক্রিপশন ছাড়াই, একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের প্রেসক্রিপশন ছাড়াই এটা মানে ওষুধের দোকানে গেলে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যখন তখন যে কেউ কিনতে পারে। সো মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ওয়ান অফ দ্য রিজন। আরেকটা কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমরা শুরু করি কিন্তু সেটার একটা নির্দিষ্ট কোর্স থাকে, সেটা শেষ না করেই হয়তো 5 দিনের জন্য অ্যাডভাইস করা হয়েছে, 3 দিন খেয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। সো এক্সপোজড হচ্ছে অনেক বেশি ব্যাকটেরিয়ার এগেনস্টে। এই ওষুধগুলো এক্সপোজড হওয়ার ফলে দেখা যাচ্ছে ডে আফটার ডে এটার আপনার রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে। আর আরও ভয়ের বিষয় সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতে কিন্তু নিউ অ্যান্টিবায়োটিক পাইপলাইনে নাই। এখন যা কিছু করা হচ্ছে কম্বিনেশন, এটার সঙ্গে সেটা এটার সঙ্গে করে কম্বিনেশন করে এই ব্যাকটেরিয়ার এগেনস্টে বা ফাঙ্গাস বলি বা ভাইরাস বলি, এদের এগেনস্টে কিন্তু মানে আমাদের সিনথেসিস যেটাকে বলি, নিউ মলিকুল সিনথেসিস হচ্ছে না। সো এটা না হওয়ার ফলে ব্যাকটেরিয়ার কিন্তু নতুন নতুন মিউটেশন হচ্ছে। আপনি জানেন যে ফ্রিকোয়েন্ট মিউটেশনস হচ্ছে এবং বরফ গলছে, এটাও আমরা জানি যে নতুন ধরনের কিছু ভাইরাস এনভায়রনমেন্টে আসছে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। সো সব কিছু মিলিয়ে এটা একটা খুবই ভীতিকর একটা অবস্থায়। এটাকে বলি আমরা একটা নীরব মহামারী সারা বিশ্বের জন্য, এবং এটা চলমান। এবং অন্যান্য মহামারীগুলো আমরা চিন্তা করি যে একটা সময় থেমে যাবে, কিন্তু এটার যে পরিস্থিতি আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেভাবে আগাচ্ছে, এই নীরব মহামারী বা নীরব ঘাতক আসলে কোথায় গিয়ে পৌঁছাবে আমরাও ঠিক বুঝতে পারছি না। আর বিশ্বের যে জিনিসগুলোকে আসলে স্বাস্থ্য ঝুঁকি বলি আমরা, WHO যাদেরকে স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করে, এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে প্রথম 10টার মধ্যে একটা অনেক দিন ধরেই এটা চলছে। তো এটা এবং লাস্ট 2020-21-এর যে একটা রিপোর্ট, সেখানে আমরা দেখি যে প্রতি বছর প্রায় 12 লক্ষ মানুষ ডিরেক্টলি মারা যাচ্ছে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য, বা অ্যান্টিমাইক্রোবিয়ালস যে অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে এটার জন্য। এবং দেখা গিয়েছে যে এটা ডিরেক্টলি সরাসরি এবং ইনডিরেক্টলিও বিভিন্ন কারণ থাকে। তো সেখানে দেখা যাচ্ছে প্রায় 48 লক্ষ মানুষ ইনডিরেক্টলি মারা যায় হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য, একটা বড় হার এটা। এবং বলা হচ্ছে এভাবে যদি চলে আগামী 2050 সাল নাগাদ বিশ্বে প্রতি বছর 1 কোটি মানুষ মারা যাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য। এবং বলা হয় যে প্রতি 3 মিনিটে একজন মানুষ মারা যাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে। তো এটা একটা বিশাল একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আসলে আমরা হতে যাচ্ছি। কারণ আমরা দেখেছি বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ জীবাণু আসছে, কিন্তু সেটা একটা সময় গিয়ে সেটা যতদিন হোক না কেন একটা সময় পরে গিয়ে সেটা থেমে যায়। কিন্তু এটা তো আসলে থেমে যাওয়ার কোনো উপায় নাই যেভাবে চলছে। বিশেষ করে আমরা যারা খুব ক্রিটিক্যাল রোগীগুলো ম্যানেজ করি, যেখানে আমাদের মাল্টিপল অ্যান্টিবায়োটিক্সের প্রয়োজন হয়, যখন আমরা কালচার রিপোর্টগুলো দেখি তখন খুবই হতাশ হতে হয় আমাদেরকে। আমরা দেখি যে টোটাল আমরা হয়তো কালচার করেছি 8, 10টা বা 20টা ব্যাকটেরিয়ার এগেনস্টে, কিন্তু আমি সেন্সিটিভ পাচ্ছি হয়তো 1টা বা 2টা, বা কখনো কখনো পাচ্ছি না। আমরাও সেটাকে বলি যে প্যান রেজিস্ট্যান্স মাঝে মাঝে পাই, কখনো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স MDR বলি, সেটা পাই। সো সব কিছু মিলে এটা খুব ভীতিকর একটা সিচুয়েশন। আমরা ঠিক জানি না যে এই জায়গা থেকে উত্তরের উপায় কী। তবে উপায় একটা, সেটা হচ্ছে যে ওই যে আমরা বললাম যে মানে ওভার দ্য কাউন্টার, যেটা ওষুধের দোকানে গেলেই অ্যান্টিবায়োটিক কেনা যায়, চাইলেই মানে অনেক ডাক্তারও আছে, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, যে প্রপার অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশান ছাড়াও অ্যান্টিবায়োটিক লিখে দেওয়া হয়। একটু জ্বর কাশি আসছে, একটু ঠান্ডা লেগেছে, একটু হয়তো কোথাও ধরেন একটা ছোটোখাটো ফোড়ার মতো হয়েছে, যেটাকে আমরা বলছি যে যেটা দরকার নাই সেখানে অ্যান্টিবায়োটিক লিখে দেওয়া হচ্ছে। সো এইটা আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইট কাইন্ড অফ খুবই একটা বড় হেলথ চ্যালেঞ্জ।
এবং এটা আগামী দিনগুলোয় গ্লোবাল একটা হেলথ চ্যালেঞ্জ হতে যাচ্ছে বা হয়ে গেছে ইতিমধ্যে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে একটি আতঙ্কের নাম। বর্তমানে আমরা এই যে হসপিটালের যে এনভায়রনমেন্ট, আমরা বিশেষ করে গভর্নমেন্ট হসপিটাল প্লাস সহ আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সামান্য কারণে, সামান্য সর্দি কাশি, সামান্য জ্বরের কারণে অ্যান্টিবায়োটিকের যে যথেষ্ট ব্যবহার আমরা করছি, এই ব্যবহারের কারণে আমরা যে ভবিষ্যতে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি সেটা আসলে মানে অকল্পনীয় একটা ব্যাপার। বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড যে ইনফেকশনগুলো, বিশেষ করে সিউডোমোনাস, তারপরে ইকোলাই যে ব্যাকটেরিয়া এবং কিছু এখান থেকে উৎপত্তি হচ্ছে সুপারবাগ, এগুলো কনভেনশনাল যে অ্যান্টিবায়োটিকগুলো ছিল, যে অ্যান্টিবায়োটিকগুলো আগে ঠিকমতো কাজ করতো, সেই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একদম রেজিস্ট্যান্স শো করতেছে। ব্যাকটেরিয়াগুলো এই অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্স শো করছে এবং এগুলো কোনোভাবেই রেসপন্স করছে না। এখন আমার কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টই খুঁজে পাচ্ছি না যেটা পেশেন্টকে দিয়ে আমরা ওই ব্যাকটেরিয়াটাকে কিল করব। আমাদের এখানে আইসিইউ আছে, জানেন আপনি, এখানে সিসিইউ আছে, আইসিইউ আছে। একটা পেশেন্ট যখন ইনফেক্টেড হয় আমরা দেখি যে অলমোস্ট অল অফ দি অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু রেজিস্ট্যান্স। এখন আমরা একটা সময় চোখ বন্ধ করে মেরোপেনাম ব্যবহার করতাম, চোখ বন্ধ করে সেপ্ট্রায়োজন ব্যবহার করতাম, পেনাম ব্যবহার করতাম, কিন্তু এই মেরোপেনাম গ্রুপ এবং সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো এখন অলমোস্ট সব কিছুই এখন রেজিস্ট্যান্ট। ঢাকা মেডিকেল কলেজের যে নিউনাটাল আইসিইউ, এখানে আইসিডিডিবির একটা গবেষণা হয়েছিল, ওখানে আমিও যুক্ত ছিলাম। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট যেহেতু রোগ জীবাণু নিয়েই কাজ করে, আর এছাড়াও এখানকার ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল একটা কমিটি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এটার দীর্ঘদিন ধরে এটার মেম্বার সেক্রেটারি হিসাবে যেহেতু আমি আছি, ওনাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছিল। তো সেখানে যেটা দেখা গিয়েছে যে এখানে যে বাচ্চারা ভর্তি হচ্ছে, এই বাচ্চাদের প্রায় 80% বাচ্চা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, হ্যাঁ, এবং আমরা যেটা বলি যে কার্বাপেনাম রেজিস্ট্যান্ট ক্লেবশিলা নিউমোনির হার এখানে অনেক বেশি, যেটা খুবই অ্যালার্মিং এই বাচ্চাদের জন্য। এবং আরও একটা যেটা ব্যাপার যে আমরা আরেকটা জিনিস বলি যে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা HAI বলি, যেটা নিয়ে আমরা অনেক চিন্তিত, কারণ হাসপাতালে যে রোগ জীবাণুগুলো থাকে, এই রোগ জীবাণুগুলো কিন্তু কমিউনিটিতে যে রোগ জীবাণুগুলো থাকে তাদের তুলনায় অনেক বেশি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালস প্রতিরোধী হয়। এর কারণ হচ্ছে, দেখেন, প্রতিনিয়ত আমরা হাসপাতালে অ্যান্টিবায়োটিক ইউজ করছি। একটা রোগী হাসপাতালে ভর্তি হবে, সে অ্যান্টিবায়োটিক পাবে না, এরকম তো আমাদের দেশে হয় না। তো যত বেশি অ্যান্টিবায়োটিক আমরা রোগ জীবাণুর বিরুদ্ধে ব্যবহার করব, ও তত বেশি অপ্রতিরোধ্য হয়ে যাবে বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে। আসলে আমাদের দেশে ফার্মেসিতে ওষুধের বিক্রির উপর কোনো ধরনের কোনো কন্ট্রোল নাই। ওভার দি কাউন্টার ড্রাগ, একজন যে ফার্মেসিতে যদি বলে আমার একটা অ্যান্টিবায়োটিক লাগবে, সঙ্গে সঙ্গে হাইয়েস্ট পাওয়ার যেটা এবং মেরোপেনাম, এটা দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? ফার্মাসিস্ট ভাবতেছে যে এটাতে কাজ করবে, এটা দিয়ে দিই, আবার আসবে সে। কিন্তু অ্যাটল মেরোপেনাম সেই ব্যক্তি বা তার ফ্যামিলির জন্য প্রয়োজন নাই। এখন ধরলাম যে ফার্মাসিস্টরা আর নট কোয়ালিফাইড মোস্ট অফ ইট থ্রু আউট দ্য কান্ট্রি। সে না হয় দিল, সে ভাবলো যে আমার ওষুধে একটা দামি ওষুধ বিক্রি হলো বা একটা দামি ইঞ্জেকশন বিক্রি হলো। কিন্তু মেরোপেনামের মতন অ্যান্টিবায়োটিক দেশব্যাপী অনেকেই লিখছে, কোয়ালিফাইড অ্যাজ ওয়েল অ্যাজ আনকোয়ালিফাইড ডক্টরসরা। এটা কারণ হলো একটাই, যে এটা ইউজ করি, এটাতে ফলাফল দেখা দেবে, তাহলে রুগী তো ভালো হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময় এই হারে, যেমন এক সময় কট্রিম ছিল, এক সময় আরও অনেক ওষুধ ছিল, অ্যামক্সিসিলিন ছিল, এগুলি রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আস্তে আস্তে অ্যাজিথ্রোমাইসিনও, সিপ্রোসিন অ্যাজিতে, সেটাও একই অবস্থা দাঁড়াবে। আর এই যে লেটেস্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, এগুলিও একই অবস্থা দাঁড়াবে। তাহলে এটা সমাধানটা কোথায়? সমাধান হলো, আমরা স্বাস্থ্য সংস্কার কমিশনেও আমরা এটা বলেছি প্রতিবেদনে, যে দেশব্যাপী একটা সেন্ট্রাল ফার্মেসি নেটওয়ার্কের প্রয়োজন আছে, যেখানে ওষুধ অ্যাভেলেবেল থাকবে, এসেনশিয়াল মেডিসিন সহ অন্যান্য,
এবং সরকারি হাসপাতাল এই 50 বেড থেকে আরম্ভ করে 250 বেড বা ক্লিনিকগুলিতে, ইভেন কমিউনিটি ক্লিনিকগুলিতে এখানে এসেনশিয়াল মেডিসিনগুলি সাপ্লাই রাখার জন্য থাকলে হবে কি, সাধারণ লোকরা তো জেনে যাচ্ছে না আমাকে কোনটা লাগবে, সে যাচ্ছে চিকিৎসার জন্য। তারা যখন এক জায়গায় গিয়ে চিকিৎসাটা পেয়ে যাচ্ছে এবং সেখানে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক হওয়ার স্কোপ নাই, যা আছে এসেনশিয়াল মেডিসিন লিস্টে তাই দিবে, তাহলে এটা কমে আসবে। আরেকটা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কন্টিনিউয়াস রাখতে হবে হেলথ মিনিস্ট্রির থেকে, একটা ন্যাশনাল ফার্মেসি নেটওয়ার্কের মাধ্যমে। এছাড়াও কমিটি রাখতে হবে, এই কমিটি দেখবে যে প্রেসক্রিপশন বেসড ডিসপেন্সিং হচ্ছে কি না। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে একটা ডিপার্টমেন্ট আছে, অবশ্যই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তো আওতার মধ্যেই আমরা আছি, অ্যান্টিবায়োটিক্সের ওনারাও নিয়ে কাজ করছেন, কিন্তু আরেকটু বেশি মনে হয় সতর্কতামূলক ব্যবস্থা পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। কারণ যদি কোথাও থেকে যদি ইনস্ট্রাকশন থাকে যে এভাবে মিসইউজ করা যাবে না, তারপরে যত্রতত্র করা যাবে না, তারপরে যেমন উপজেলাগুলোতে বা গ্রামে গঞ্জে, ইভেন ঢাকা শহরেও যে ফার্মেসিগুলোতে যে পেশেন্টরা নিজেরাই এসে অ্যান্টিবায়োটিক খোঁজে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, এগুলো অ্যাকাউন্টেবিলিটি অন্য কোনো দেশে, আমি যতগুলো দেশে গেছি আমার মনে হয় না আমাদের দেশের মতো এত ইজি অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক্স আর কোথাও আছে। সেই জন্য এটাও একটা কারণ যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমরা আইসিইউর পেশেন্টগুলোকে, মারাত্মক ইনফেকশনের রোগীগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারছি না প্রয়োজনে, লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, লাইফ হ্যাজার্ডস হচ্ছে। এটা সব জায়গায় হলো, কিন্তু আমাদের দেশে একটু মনে হয় আরও একটু সতর্কতামূলক আচরণ বা দৃষ্টি দেওয়া উচিত সরকারের।